প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস উড়াল পঙ্খির ৪র্থ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। বেকার মানুষদের জন্যে সবচেয়ে অস্বস্তিকর দিন হলো ছুটির দিন। যারা কাজকর্মে থাকে এই দিনে তাদের মধ্যে ঢিলে ভাব চলে আসে, যেন পায়জামার গিট বেশ খানিকটা আলগা করে দেয়া হলো। পা নাচানোর অভ্যাস যাদের নেই তাদেরকেও দেখা যায় খবরের কাগজ মুখের সামনে ধরে পা নাচাচ্ছে। বেকাররা পড়ে যায় অস্বস্তিতে। ছুটির দিনগুলির সঙ্গে নিজেদের মিলাতে পারে না, তাদের মধ্যে বোকা বোকা ভাব চলে আসে। মুহিবকে এখন বেকার বলার কোনো কারণ নেই। চাকরিতে জয়েন করেনি সে, কিন্তু ১ তারিখেই করবে। ছুটির দিনে তার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। সে অবশ্যই একটা খবরের কাগজ কিনে এনে পা দোলাতে দোলাতে পড়তে পারে। খবরের কাগজ কিনতে হবে কারণ এ বাড়িতে যে 2টা কাগজ রাখা হয় তার কোনোটাই দুপুরের আগে রিলিজ হয় না। একটা ইংরেজি কাগজ তৌফিকুর রহমান সাহেব রাখেন। এই কাগজটা তিনি পড়েন দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে। দুপুরের খবরের কাগজ না পড়লে তার ঘুম হয় না। যেসব বিশেষ বিশেষ দিনে কাগজ বের হয় না সেসব দিনগুলিতে তার খুবই সমস্যা হয়। সন্ধ্যা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করেন, ঘুম আসে না। দ্বিতীয় কাগজটা বাড়ির সবার জন্যে। এই কাগজ হাতে পাওয়া খুব সমস্যা। কাগজটা কে আগে পড়বে এই নিয়ে ঠান্ডা স্নায়ুযুদ্ধও হয়। মনোয়ারা বাড়ির কর্ত্রী হিসেবে কাগজটা প্রথমে পড়বেন এরকম আশা করেন, কিন্তু কাগজ কখনোই আগে হাতে পান না। মুহিব ঠিক করে রেখেছে যেদিন চাকরিতে জয়েন করবে সেদিন থেকেই হকারকে বলে দেবে 4টা বাংলা কাগজ দিয়ে যেতে। নাস্তার টেবিলের 4টা কাগজ পড়ে থাকবে, যার যেটা ইচ্ছা উঠিয়ে নাও। তখন যদি কেউ প্রশ্ন করে ব্যাপার কি, তখন না হয় বলা যাবে। মুহিব এখনো কাউকে কিছু বলতে পারছে না, কারণ সে নিজেও চাকরির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। তার মনে প্রবল সন্দেহ 1 তারিখে সে যখন জয়েন করতে যাবে তখন তাকে বলা হবে সামান্য ভুল হয়েছে, পরে যোগাযোগ করুন। এমন উদাহরণ আছে। শফিকের বেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। নান্দাইল গার্লস কলেজে ইতিহাসের লেকচারার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে সে বিছানা বালিশ নিয়ে জয়েন করতে গেল। কলেজের প্রিন্সিপাল সাহেব তাকে চা খাইয়ে আদর আপ্যায়ন করে বললেন, ক্ষুদ্র একটা সমস্যা হয়েছে। মন্ত্রীর সুপারিশে অ্যাডহক ভিত্তিতে একজনকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি বরং গভর্নিং কমিটির সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বলুন। শফিক বলল, ওনার সঙ্গে কথা বলে কি হবে? প্রিন্সিপাল সাহেব বললেন, কিছুই হবে না, মনের শান্তি। মনের শান্তি দিয়ে আমি করবোটা কি? প্রিন্সিপাল সাহেব গম্ভীর গলায় বললেন, সেটাও একটা কথা। চাকরি নিয়ে মুহিবের ভালো রকম দুশ্চিন্তা আছে বলেই সে প্রতি রাতেই চাকরি নিয়ে দুঃস্বপ্নের মতো দেখছে। গত রাতে দুঃস্বপ্ন হলো সে জয়েন করতে গিয়েছে, ম্যানেজার সাহেব একটা কাগজ বের করে বললেন, এখানে সই করুন। মুহিব বলল, আপনার কলমটা একটু দিন। ম্যানেজার সাহেব চোখ সরু করে বললেন, কলম ছাড়া চাকরি করতে এসেছেন? এরকম ঘটনা আমার জীবনে ঘটেনি। আপনি শুধু যে কলম ছাড়া চাকরি করতে এসেছেন তা না, লুঙ্গি পরে চলে এসেছেন। খালি পায়ে এসেছেন নাকি পায়ে স্যান্ডেল আছে? মুহিব তাকিয়ে দেখল সত্যি সত্যি তার পরনে লুঙ্গি, পা খালি, 1 পা কাদায় মাখামাখি। টেনশনে সে ঘেমে গেল। তার বুক ধরফর করতে লাগল। বুক ধরফরানি নিয়েই তার ঘুম ভাঙল। যতই দিন যাচ্ছে ততই মুহিব নিশ্চিত হচ্ছে চাকরি হবে না। দরজায় টুকটুক শব্দ হচ্ছে। মুহিব সাড়া দিল না। সকাল বেলাতেই টুকটুকানি ভালো লাগে না। মুহিব, দরজা খোল। মায়ের গলা। মুহিব বিছানা থেকে নামল। ছুটির দিনে সকালবেলায় মাতৃমুখ দর্শন করা তার জন্য কোনো সুখকর ব্যাপার না। তাকে কোথাও যেতে হবে। সম্ভাবনা 90% যে মনোয়ারা তাকে তার মেয়ের কাছে গোপনে চিঠি দিয়ে পাঠাবেন। মনোয়ারা তার বড় মেয়ের সঙ্গে গোপন চিঠি চালাচালি করেন। মুহিব পোস্টম্যান। আজও মনে হয় রানারের ভূমিকা পালন করতে হবে। মুহিব দরজা খুলল। মনোয়ারা চায়ের কাপ হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। এটা একটা বিস্ময়কর ঘটনা। নে চা খা। হঠাৎ চা? ব্যাপার কি মা? বড় বৌমা তোফাজ্জলের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছিল। আমি বললাম মুহিবের জন্যও 1 কাপ চা দাও। শুধু চা দিতে এসেছো নাকি আরো কিছু বলবে?
বড় আপার কাছে যেতে হবে? মনোয়ারা ছেলের ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুই কি ঘটনা কিছু শুনেছিস? কি ঘটনা? গতকাল রাতে তুই বাসায় ছিলি না? না। কোথায় ছিলি? আমার এক বন্ধুর মামার বাসায় ছিলাম। এই জন্যই তুই কিছু জানিস না। গতকাল রাতে তোফাজ্জলের টাকা চুরি গেছে। 50,000 টাকার একটা বান্ডিল। ড্রেসিং টেবিলের উপর টাকাটা ছিল। এত টাকা বাসায় ছিল? ওরা কালার টিভি কিনবে, আলাদা টিভি দেখবে। বৌমার বুদ্ধি। এই মেয়ে ছেলেটার মাথা খারাপ করে দিচ্ছে। আলাদা টিভি দেখার কি আছে তুই বল? এসব আমার এখন আর ভালো লাগে না। আমি ঠিক করেছি এদের সঙ্গে থাকবো না। থাকবে কোথায়? মনোয়ারা চুপ করে রইলেন। চিন্তা করে বের করো কোথায় থাকতে চাও, আমি দিয়ে আসব। মনোয়ারা সরু গলায় বললেন, মাকে কোথাও ফেলে দিয়ে আসার জন্য তুই এত ব্যস্ত? মুহিব বলল, তুমি যেতে চাচ্ছ বলেই তোমাকে রেখে আসতে চাচ্ছি। মাতৃ আদেশ পালন করছি। চাটা ভালো হয়েছে, আরেক কাপ চা খাওয়াতে পারবে? মনোয়ারা জবাব দিলেন না, চিন্তিত মুখ করে বসে রইলেন। মুহিব বলল, মা, তোমার কথা কি শেষ হয়েছে না আরো কিছু বলবে? মনোয়ারা বললেন, তোর এখানে বসে থাকলে কি তোর কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই, সারা দিন বসে থাকো। ফাজিলের মতো কথা বলছিস কি মনে করে? বাংলাদেশের কোনো ছেলেকে দেখেছিস মায়ের সঙ্গে এভাবে কথা বলে? সব রসুনের এক পাছা। তোরা 3 ভাই এক রকম। তোদের মধ্যে তোফাজ্জল হাড়ে গোশতে বদ, বউয়ের চোখের ইশারায় চলে। এখন হুকুম জারি করেছে প্রত্যেকের ট্রাঙ্ক সুটকেস খুলে চেক করা হবে। টাকার জন্য চাকর বাকরদের পুটলাপুটলি চেক করা এক কথা, আর প্রত্যেকের ট্রাঙ্ক সুটকেস চেক করা ভিন্ন কথা। এখন মনে কর তোর বড় চাচার সুটকেস খোলা হলো, ব্যাপারটা তোর বড় চাচার কেমন লাগবে? মুহিব হাই তুলতে তুলতে বলল, যদি বড় চাচার সুটকেস খুলে 50,000 টাকার বান্ডিলটা পাওয়া যায় তাহলে খুব খারাপ লাগবে। মা শোনো, আমি ঠিক করেছি আবার ঘুমিয়ে পড়ব। ঘুমের দ্বিতীয় অধিবেশন, কাজে এখন চলে যাও। ঘর থেকে বের করে দিচ্ছিস? তোর এত বড় সাহস! নিজের মাকে বলতে পারলি এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাও? এরকম কঠিন করে বলিনি তো মা, সফটলি বলেছি। মনোয়ারা উঠে দাঁড়ালেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি এক্ষুনি কেঁদে ফেলবেন। মুহিব বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, মা, আমার একটা উপদেশ শোনো। ভাইজানের কাছ থেকে তুমি যদি টাকাটা সরিয়ে থাকো তাহলে আমার কাছে পাচার করে দাও। তোমার সুটকেস থেকে টাকা বের হলে তুমি বিরাট লজ্জার মধ্যে পড়বে। তুই কি বললি? কি বললি তুই? কি বলেছি তুমি তো শুনেছ। মনোয়ারা কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ ঠেকে ফুঁপিয়ে উঠলেন। ভাঙা গলায় বললেন, নিজের মাকে নিয়ে এমন একটা কুৎসিত কথা তুই বলতে পারলি? মুহিব উঠে বসতে বসতে বলল, মা শোনো, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তুমি বাবার মানি ব্যাগ থেকে 3,000 টাকা সরিয়েছিলে। তারপর নিজেই টাকা চুরির জন্য দোষী সাব্যস্ত করলে আমাদের বাসার কাজের ছেলেটাকে। তার নাম ছিল রুকু। তুমি তাকে এমন মার মারলে যে তার বাঁ হাত ভেঙে গেল। বাবা তাকে হাসপাতালে নিয়ে সেই হাত প্লাস্টার করিয়ে আনলেন। মনোয়ারা ফোঁপাতে ফোঁপাতে বললেন, তোর মতো ছেলে আমি কি করে পেটে ধরলাম? এই ছেলে নিজের মাকে বলছে চোর। মুহিব শান্ত গলায় বলল, মা শোনো, ফোঁসফোঁসানি বন্ধ করো। তোমার ভাবভঙ্গি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে টাকাটা তুমি নিয়েছ। বড়ভাবে অবশ্যই তোমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছেন বলেই বলা হচ্ছে সবার ট্রাঙ্ক সুটকেস চেক করা হবে। তোমার কাছে টাকাটা পাওয়া গেলে খুবই কেলেঙ্কারি ব্যাপার হবে। তুমি এক কাজ করো, টাকাটা এক্ষুনি এনে আমার ড্রয়ারে রাখো। পুরোটাই আছে না কিছু খরচ করে ফেলেছ? মা ঠিকঠাক জবাব দাও, আমি তোমাকে সাহায্য করতে চাই। পুরো টাকাটা আছে? 500 খরচ করেছি। আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো, আর বাকি টাকাটা এনে আমার ড্রয়ারে রেখে দাও। মনোয়ারা চোখ মুছে ছেলের ঘর থেকে বের হয়ে গেলেন। ছুটির দিনে সকাল অনেক দেরিতে শুরু হয়। মুহিব সেই হিসেব করে 10:30টার দিকে ঘর থেকে বের হলো। তার কাছে পরিস্থিতি খুবই স্বাভাবিক মনে হচ্ছে। যে টেনশনে মনোয়ারা মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছিলেন, কোথাও তার ছোঁয়া দেখা গেল না। মুহিবের বড় ভাই তোফাজ্জল খবরের কাগজ হাতে নাস্তার টেবিলে। ছুটির দিন হিসেবে স্পেশাল নাস্তা বানানো হয়েছে, খাসির মাংসের তেহারি। তোফাজ্জলের সামনে প্লেট ভর্তি তেহারি। সে খুবই আগ্রহের সঙ্গে তেহারি খাচ্ছে এবং পত্রিকা পড়ছে। 50,000 টাকার একটা বান্ডিল চুরি হয়েছে, তার ছাপ তোফাজ্জলের মুখে নেই।
বরং তাকে আনন্দিত দেখাচ্ছে। মুহিবকে দেখে সে বলল, যুবরাজের খবর কি? মুহিব কিছু বলল না। তোফাজ্জল বলল, চাকরি বাকরি নেই, তোর চেহারা তো চিমসে মেরে যাবার কথা, অথচ যত দিন যাচ্ছে তোর চেহারা তত খোলতাই হচ্ছে, রহস্যটা কি? এই প্রশ্নের জবাব হলো লজ্জিত ভঙ্গির হাসি। সেই হাসি কেন যেন আসছে না। তুই এক কাজ কর, মতিঝিল এলাকায় ঘোরাঘুরি না করে এফডিসি এলাকায় ঘোরাঘুরি কর। কোনো পরিচালকের নজরে পড়লে তোকে ফিল্মে নিয়ে নিবে। আমি কিন্তু ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। মুহিব ভাইয়ের পাশে বসেছে। সকালবেলায় তেহারি দেখে গা গোলাচ্ছে। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ইচ্ছে করছে। ঘরে বেগুন অবশ্যই আছে, 2টা রুটি সেঁকে দিতে বেশি যন্ত্রণা হবার কথা না। সেই নির্দেশ মুহিব দিতে পারছে না। তোফাজ্জল মুখের উপর থেকে পত্রিকা নামিয়ে বলল, শফিক নামে তোর কোনো বন্ধু আছে? মুহিব বলল, আছে। কমন সেন্স বলে একটা জিনিস যে বাজারে প্রচলিত আছে তার ব্যাপারে সেটা মনে হলো না। আই এম সো অ্যানয়েড। কি করেছে? ভোর 6টার সময় টেলিফোন করে তোকে চাচ্ছে। আমি বললাম, জরুরি কিছু? সে বলল, না, জরুরি কিছু না। আমি বললাম, জরুরি কিছু না হলে পরে টেলিফোন করো। ছুটির দিনে ভোর 6টায় জরুরি কোনো কারণ ছাড়া টেলিফোন করা অপরাধের মধ্যে পড়ে। সে টেলিফোন রেখে দিয়ে ঠিক 20 মিনিটের মাথায় আবার টেলিফোন করেছে। আমি স্টুপিড বলে গালি দিতে যাচ্ছিলাম, শেষ মুহূর্তে নিজেকে সামলিয়েছি। তুই তোর বন্ধুকে বলে দিস সে যেন কখনো ছুটির দিনে 10টার আগে টেলিফোন না করে। জি আচ্ছা, বলে দেব। তুই আবার আমার কথায় রাগ করছিস না তো? বেকার যুবকরা অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়। তারা ধরেই নেয় পৃথিবীর সবাই তাদের অপমান করার জন্য ব্যস্ত হয়ে আছে। তুই বরং এক কাজ কর, নাস্তা খেয়ে তোর বন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বল, ঘটনা কি জান। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নয়তো ভোর 6টায় কেউ টেলিফোন করে না। মুহিব টিপট থেকে কাপে চা ঢালল। চায়ের কাপ হাতে নিয়ে নিজের ঘরে চলে যাওয়া, বিছানায় পা ছড়িয়ে ছুটির দিনের মতো চা খাওয়া। চা খেতে খেতে এক ফাঁকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়া যেতে পারে। বৃষ্টির পানিতে কাগজটা প্রায় গলন্ত অবস্থায় চলে গিয়েছিল। সেটা শুকানো হয়েছে, শক্ত কাগজে পেস্ট করা হয়েছে। একবার ল্যামিনেট করে চিন্তাও এসেছিল। জীবনের প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যত্ন করে রেখে দেয়া হলো। তোফাজ্জল বলল, কিরে, উঠে যাচ্ছিস কেন? ঘরে বসে চা খাবো। ঘরে বসে চা খাবার দরকার পড়লো কেন? সিগারেট ধরেছিস? না, মিথ্যা বলার দরকার নেই। ধরলে ধরেছিস। সামান্য সিগারেট নিয়ে মিথ্যা বলা ঠিক না। ছোট মিথ্যা থেকে শুরু হয় বড় মিথ্যা। ইংরেজিতে একটা প্রবচন আছে, ইউ স্টার্ট বাই কাটিং গ্রাস, ইউ এন্ড আপ বাই কিলিং ম্যান। আচ্ছা যা, ঘরে গিয়ে সিগারেট খেতে খেতে আরাম করে চায় চুমুক দে। সিগারেট দিয়ে সকালের চার কোনো তুলনা নেই। 5 বছর আগে সিগারেট ছেড়েছি। হ্যাঁ, এখনো স্মৃতি আছে। কিছুই বলা যায় না, কোনো একদিন সিগারেট ধরে ফেলতে পারি। মেবি টুডে ইজ দ্য ডে। মুহিব ভেবেই পাচ্ছে না বড় ভাইজান আজ এত কথা বলছেন কেন। টাকা হারানোর শোকে? টেনশনে এক একজন মানুষ এক এক রকম আচরণ করে। মুহিবের মেজ ভাই মোফাজ্জল ঝিম মেরে বিছানায় পড়ে যায়। তার তখন ড্রপ বিট হয় এবং সে বিড়বিড় করে বলে, ও গড, সেভ মি প্লিজ। তার ধারণা তার বেহেশত হবে টেনশন ফ্রি একটা জায়গায়। বেহেশতে তার হুড়পড়ি, সারাবন তাহুরা কিছুই লাগবে না। শুধু শুয়ে থাকার জন্য নরম বিছানা লাগবে, শব্দ হয় না এরকম এসি লাগবে, আর লাগবে টেনশন ফ্রি মন। মোফাজ্জল বারান্দায় তার যমজ 2 মেয়েকে শাস্তি দিতে নিয়ে এসেছে। ক খ দুজনকে মুখোমুখি বসানো হয়েছে। দুজনের গালে কষে থাপ্পড় লাগানো হয়েছে। এরা কেউ কাঁদছে না। দুজন দুজনের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এদের এই এক অদ্ভুত ব্যাপার, যে শাস্তি দেয় এরা তার উপর রাগ করে না। এক বোন অন্য বোনের উপর রাগ করে, ফোঁস ফোঁস করতে থাকে। মুহিব এসে বারান্দায় দাঁড়ালো। মোফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, মুহিব, এক কাজ করতো, এই 2 শয়তানির গালে কষে 2 থাপ্পড় দে। মুহিব বলল, কেন? প্রশ্ন করবি না, থাপ্পড় দিতে বলেছে, থাপ্পড় দে বলে নিজেই এসে থাপ্পড় দিল। ক উল্টে পড়ে গেল। আবার নিজে নিজে উঠে বসে খয়ের দিকে তাকিয়ে ফোঁস করতে লাগলো। মুহিব নিজের ঘরে ঢুকে গেল। সব বাবা মারই সন্তান পালনের নিজস্ব টেকনিক আছে,
এই টেকনিকে বাধা দেওয়ার দরকার নেই। সংসার তার নিজস্ব গতিতে চলুক। কেউ বাচ্চাদের থাপ্পড় দিয়ে বড় করে, আবার কেউ আদর দিয়ে বড় করে। ফাইনাল প্রোডাক্ট কি হবে তা কেউই জানে না। মুহিব বিছানায় পা এলিয়ে বসেছে। সারাদিনই সে কি করবে না করবে একটু ভেবে নেওয়ার ব্যাপার আছে। শফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। সিরিয়াস কিছু নিশ্চয়ই হয়েছে। সিরিয়াস কিছু না হলে ভোরবেলায় টেলিফোন করার মানুষই তিনি না। দলের কেউ কি মারা গেছে? শফিক ভাইয়ের মামার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? পুলিশ এসেছে? পুলিশ তাদের খুঁজছে? পুলিশ বড় ধরনের কোনো সমস্যা করতে পারবে না। মহসিনের মেজো চাচা পুলিশের ডিআইজি, পুরোপুরি 2 নম্বরই মানুষ। পুলিশের লাইনে 2 নম্বরই মানুষের ক্ষমতা থাকে বেশি। মহসিন যদি সত্যি সত্যি কাউকে খুন করে তার ডিআইজি চাচাকে বলে, চাচা খুন করে ফেলেছি, উনি বলবেন কিছুদিনের জন্য গা ঢাকা দে, ইন্ডিয়া চলে যা, দেখি কি করা যায়। মহসিনের এই ডিআইজি চাচা অতি ধার্মিক মানুষ। একবার হজ করেছেন, 2বার উমরা হজ করেছেন। নামাজের কারণে কপালে দাগ পড়ে গেছে। তিনি যখন ডিউটিতে যান, আরদালির সঙ্গে জায়নামাজ থাকে। তার খাকি শার্টের পকেটে থাকে আকিক পাথরের তসবি। ডিউটিতে ফাঁক পেলে তসবি টানেন। মুহিব একবার মহসিনের সঙ্গে তার মেজো চাচার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তিনি খুব আদর যত্ন করেছেন। তসবি টানতে টানতে পুলিশি ক্ষমতার অনেক গল্প করেছেন। বুঝলে বাবারা, সব কিছু পুলিশের হাতে। মনে করো বি খুন করেছে সিকে। পুলিশ ইচ্ছা করলে এ কে খুনের মামলায় ফাঁসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। পুলিশ এমন প্যাচ খেলবে যে শেষের দিকে এ মনে করবে সেই খুন করেছে। তাহলে একটা ঘটনা বলি শোনো। আমি তখন টাঙ্গাইলের এসপি। মাগরেবের ওয়াক্ত পর্যন্ত তিনি তাদের একের পর এক গল্প বলে গেলেন। তাদের দুজনকে ওনার ইমামতিতে মাগরিবের নামাজ পড়তে হলো। নামাজের শেষে তিনি এত আবেগের সঙ্গে দোয়া পড়লেন যে মুহিবের চোখ ছলছল করতে লাগল। মুহিব, জি ভাবি। মুহিবের বড় ভাবি দরজার পাশ থেকে অতি বিরক্ত মুখে বললেন, তোমার টেলিফোন এসেছে, ধরো। যাকে তাকে নাম্বার দিও না তো, সময়ে অসময়ে টেলিফোন করে, অতি বিরক্ত লাগে। মুহিব বিছানা থেকে নামতে নামতে বলল, ইলিশ মাছটা পাঠিয়েছিলাম, কেমন ছিল ভাবি? ভালো। টাকাটা পুরোটাই খরচ করেছ? বাঁচেনি কিছু? 1000 টাকা দিয়েছিলাম, পুরোটা তো লাগার কথা না? 100 টাকার মতো বেঁচেছে। যা বাঁচে ফেরত দিও। সবসময় চেয়ে টাকা নিতে হবে কেন? তোমার ভাইয়ের 50,000 টাকা যে চুরি গেছে শুনেছ? জি। তোমার ভাই বলছে সবার বাক্স প্যাটটা চেক করা হবে। আমি না করেছি, সে শুনছে না। শেষে কার না কার ব্যাগ থেকে টাকা বের হয়, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে। ভাবি, তোমরা কি নিশ্চিত যে আমাদের মধ্যে কেউ টাকা নিয়েছে? অবশ্যই। কে নিয়েছে বলে তোমার অনুমান? আগে টেলিফোন সেরে আসো। তোমার বন্ধু কতক্ষণ টেলিফোন ধরে বসে থাকবে? মুহিব টেলিফোন ধরতে গেল। টেলিফোন করেছে শফিক। তার গলা উত্তেজনায় কাঁপছে। অতি দ্রুত কথা বলছে বলে কথাও জড়িয়ে যাচ্ছে। সকাল থেকে চেষ্টা করছি তোকে ধরার জন্যে, এক্ষুনি চলে আয়। টেলিফোন রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হবি, লাফ দিয়ে কোনো একটা চলন্ত বেবি ট্যাক্সিতে উঠে পড়বি, স্ট্রেট আমার বাসায়। কি হয়েছে? পত্রিকা পড়িস নাই? প্রথম আলো লাস্ট পেজটা দেখ। ও না, দেখিনি। তোদের বাসায় কি পত্রিকা রাখা হয়? জানি না। প্রথম আলোর লাস্ট পেজে হারুনের ছবি ছাপা হয়েছে। কেন? সে প্রেস ক্লাবের সামনে গত রাত 12টা থেকে বসে আছে। ঘোষণা দিয়েছে তার জন্মদিনে, অর্থাৎ জুলাইয়ের 2 তারিখে গায়ে কেরোসিন ঢেলে বেকার জীবন বিসর্জন দিবে। কেন? বেকার সমস্যার দিকে জনগণের দৃষ্টি ফেরাবার জন্যে। হারুনের পেটে যে এই জিনিস ছিল কোনোদিন বলেছে? আশ্চর্য ছেলে। সকালে পত্রিকা দেখে আমার তো ব্রেন আওলা হয়ে গেল। কোনো রকম আলোচনা নাই, কিছু নাই, হুট করে এত বড় ডিসিশন। যাই হোক, এখন পুরো দায়িত্ব আমাদের নিতে হবে। কবি সাহিত্যিক, অভিনেতা, গায়ক, বুদ্ধিজীবী সবার কাছে ছোটাছুটি করতে হবে। সিরিয়াস জনমত তৈরি করতে হবে। আমাদের দলের সবাইকে 1000 টাকা করে চাঁদা দিতে হবে। অনেক খরচপাতির ব্যাপার আছে। একটা পোস্টার ছাপাতে হবে। নীরব ঘাতক সাবেরের মামার প্রেস আছে। সাবেরকে সঙ্গে নিয়ে ওনার পায়ে পড়ব, বলবো, মামা আপনার পায়ে ধরলাম। রাজি না হওয়া পর্যন্ত পা ছাড়ব না।
আমরা কাগজ কিনে দিচ্ছি, আপনি 4 কালারের একটা পোস্টার ছেপে দিন। হারুনের সুন্দর একটা ছবিও তুলতে হবে, হতাশ চেহারা, বড় বড় চোখে তাকিয়ে আছে টাইপ। তোর চেনা জানা কোনো ফটোগ্রাফার আছে? না। ফট করে না বলিস না, চিন্তা করে বল। ভালো মতো চিন্তা করলে দেখবি কেউ না কেউ বের হয়ে পড়েছে। 1000 টাকা ম্যানেজ করে চলে আয়। 1000 টাকা হলো মিনিমাম, যত বেশি হয় তত ভালো। কথা বলে সময় নষ্ট করিস না, দৌড় দিয়ে ঘর থেকে বের হ। টাকার জন্যে মুহিব গেল মনোয়ারার কাছে। তিনি অবাক হয়ে বললেন, তোর কত টাকা লাগবে বললি? 5000। এত টাকা দিয়ে তুই কি করবি? আমার এক বন্ধু চিকিৎসার জন্য দরকার, সে মারা যাচ্ছে। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বন্ধু চিকিৎসার জন্য 5000 টাকা? টাকা সস্তা হয়ে গেছে। মা প্লিজ ব্যবস্থা করো, এখন ধার হিসেবে নিচ্ছি, পায়ে পয়সা হিসাব করে টাকা ফেরত দেব। আমি টাকা পাবো কোথায়? ভাইয়ার বান্ডিলটা থেকে দাও, তুমি তো মাত্র 500 খরচ করেছ, বাকিটা তো আছে, এবং এই টাকাটা ভাইজানকে ফেরত দিতে হবে, কোনোই কাজে আসবে না। মাঝখান থেকে আমার বন্ধুর জীবন রক্ষা হয়। মনোয়ারা ক্ষিপ্ত গলায় বললেন, তোর এত বড় সাহস? তুই তো মানুষ না, তুই জানোয়ার। নিজের মাকে চোর বলছিস? তোর স্থান দোজখেও হবে না। চুরি করেছ বলেই তো বলছি, তুমি স্বীকারও করেছ। স্বীকার না করলে বেনিফিট অফ ডাউট দেয়া যেত। চুপ হারামজাদা। মা, একটা কিছু ব্যবস্থা করো। 5000 না পারো 4000, 4000 না পারো 3। তুই আমার সামনে থেকে যা, জীবনে আমার সামনে পড়বি না। আমি বাকি জীবন তোর মুখ দেখতে চাই না। মা শোনো, বড় ভাবির সঙ্গে আমার কথা হয়েছে। উনার ভাবভঙ্গি সুবিধার না, মনে হয় সুটকেস ট্রাঙ্ক সত্যি সত্যি খোলা হবে। তুমি অবশ্যই আমার ড্রয়ারে রেখে দিও, আগে মান সম্মানটা বাঁচুক। আমার সামনে থেকে যা, কোনো দিন আমার সামনে পড়বি না, কোনো দিন না। আমি বাকি জীবন তোর মুখ দেখতে চাই না। হারুন বসেছে প্রেস ক্লাবের গেট থেকে একটু দূরে, শতরঞ্জি বিছিয়ে বসেছে। তার ডান পাশে ধবধবে সাদা রঙের বিশাল বালিশ, সামনে পিরিচে গুড়মুড়ি এবং ছোট এলাচ দানা রাখা। তার পেছনে বাঁশ পুঁতে বাঁশের মাথায় ছাতি দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ছাতার ছায়া হারুনের মাথায় পড়েনি, ঘাড়ের উপর পড়েছে। হারুনের পেছনে নীল রঙের প্লাস্টিকের চেয়ার। শফিক চেয়ারগুলি দুদিনের জন্য ডেকোরেটরের দোকান থেকে ভাড়া করে এনেছে। চেয়ারগুলি গোল করে বসানো, সেখানে শফিকের বন্ধুরা গম্ভীর ভঙ্গিতে বসে আছে। একটা বাচ্চা চাওয়ালাকে খবর দিয়ে আনা হয়েছে, তার সঙ্গে কন্ট্রাক্ট। সারাদিন সে শফিকের দলকে চা খাওয়াবে, বাইরে চা বিক্রি করতে পারবে না। বিনিময়ে চায়ের দাম তো পাবেই, এক্সট্রা 50 টাকা পাবে। চাওয়ালার নাম যতু। যতু অত্যন্ত আনন্দের সঙ্গে প্রস্তাবে রাজি হয়েছে। সে নিজেকে দলের অংশ হিসেবে ভাবছে, যেন সে এখন এক বিরাট জাতীয় কর্মকাণ্ডের অংশ, গুরুত্বপূর্ণ সদস্য। শফিক তার দল নিয়ে চেয়ারে গোল হয়ে বসেছে, তাদের সবার হাতে চায়ের কাপ। তারা মাথা নিচু করে অতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবার ব্যাপারে একমত হবার চেষ্টা করছে। কোনো ইস্যুতেই কেউ একমত হতে পারছে না, সবারই মেজাজ খারাপ হচ্ছে। হারুনের সামনে একটা পোস্টার লাগানো হবে, এই বিষয়ে সবাই একমত। পোস্টারে লেখা তৈয়ব লিখেছে। লেখাটার বিষয় নিয়েও সবাই একমত। তৈয়ব ইংরেজি সাহিত্যের ছাত্র, তার 3টা ছোট গল্প পত্রিকায় ছাপা হয়েছে, সে খারাপ লিখবে না। লেখাটা ভালো হয়েছে। সমস্যা হলো পোস্টারটা হাতে লেখা হবে না কম্পিউটারে কম্পোজ করে সেটা দেয়া হবে, সেটা নিয়ে। একদল বলছে হাতে লেখা উচিত, হাতে লেখার মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে, ব্যাপারটা রিয়ালিস্টিকও হবে। বেকার মানুষ কম্পিউটার কম্পোজে টাকা পাবে কোথায়? আরেক দলের ধারণা কম্পিউটার কম্পোজ হওয়া উচিত। পোস্টার একটা থাকবে না, কয়েকটা থাকবে। হাতের লেখা পোস্টারের চেয়ে কম্পিউটার কম্পোজ ভালো। হার্ড ফ্যাক্ট গোটা গোটা হরফে লেখা থাকবে, কোনো ক্যালিগ্রাফি না, বাস্তব সত্য। লেখাটা হলো, আমার নাম হারুনুর রশিদ। না, আমি বাগদাদের খলিফা হারুনুর রশিদ না, আমি বেকার হারুন। গত 5 বছর অনেক চেষ্টা করেও কোনো ব্যবস্থা করতে পারছি না। জীবনের প্রতি তীব্র ঘৃণা জন্মে গেছে। আমি প্রতিবাদ হিসেবে গায়ে আগুন জ্বেলে আত্মাহুতি দেবার সিদ্ধান্ত নিয়েছি। আমার মৃত্যুতে কারোরই কিছু যাবে আসবে না, তাহলে কাজটা কেন করছি? প্রতিবাদ জানানোর জন্য করছি। এই দেশের মানুষদের বেকার সমস্যার ভয়াবহতার দিকে দৃষ্টি ফেরাবার চেষ্টা করছি। হয়তো একটি প্রাণের বিনিময়ে হলেও সবাইকে একটা খবর পৌঁছাতে পারবো। আমার মতো হাজার হাজার যুবকের অবস্থার দিকে একটু নজর দিন, একটু ভাবুন।
আত্মাহুতির তারিখ ২রা জুলাই, রাত ১২টা ১ মিনিট। আপনার যদি কাজ না থাকে চলে আসুন প্রেস ক্লাবের সামনে। আত্মাহুতির সময়টা নিয়েও মতভেদ তৈরি হয়েছে। একদল বলছে রাত ১২টা ১ মিনিট ভালো সময়, মধ্যরাত, একটি দিনের শেষ আরেকটা দিনের শুরু। আরেক দল বলছে রাত ১২টা ১ মিনিটে ঘটনা ঘটলে পত্রিকায় নিউজ ধরানো যাবে না, পত্রিকায় নিউজ ধরাতে হলে সন্ধ্যা ৬টার মধ্যে কার্য সমাধা করতে হবে। এক পর্যায়ে শফিক মহাক্ষিপ্ত হয়ে বলল, আমার ধারণা তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে। হারুনকে তো আমরা সত্যি সত্যি আগুনে পুড়তে দেব না, কাজে রাত ১২টা ১ মিনিটও যায়, রাত ৩টাও তা। তোরা এমনভাবে কথা বলছিস যেন সে সত্যি সত্যি গায়ে আগুন দেবে। আমরা কাজটা করছি মিডিয়া অ্যাটেনশনের জন্যে, কাজে রাত ১২টা ১ মিনিট ফাইনাল, এ বিষয়ে আর কোনো কথা হবে না। এখন মূল বিষয়ে চলে আয়, আমরা হারুনের পাশে কেরোসিনের টিন দিয়ে আসলে এসব রাখবো কিনা। তৈয়ব বলল, না, এতে ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে, মনে হবে আমরা ড্রামা তৈরির চেষ্টা করছি। শফিক বলল, ড্রামা তো করতেই হবে, পাবলিসিটির জন্য ড্রামা দরকার। যারা হারুনকে দেখতে আসবে তারা ধাক্কার মতো খাবে। যে আগুন দিয়ে নিজেকে পুড়াতে চাচ্ছে সে শুধু মুখের কথা বলছে না, ১ টিন কেরোসিন পর্যন্ত কিনে এনেছে। আলোচনা, হই চই, তর্ক বিতর্ক, কোনো কিছুতেই হারুনের মন নেই। সে মোটামুটি মূর্তির মতোই বসে আছে। তাকে সিগারেট দেয়া হয়েছিল, সে বলেছে না। মহসিন বলেছে, সিগারেট খেতে সমস্যা কোথায়? তুই তো অনশন করছিস না, আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবি। সেই ঘটনা যখন ঘটার তখন ঘটবে, ঘটনা ঘটার আগেই তুই তোর ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবি, চা দিয়ে একটা সিগারেট খা। না। তুই আমাদের সাথে এত রেগে রেগে কথা বলছিস কেন? আমরা কি করলাম? হারুন চুপ করে আছে। মহসিন বলল, তোর কি জ্বর নাকি, চোখ লাল? তারও কোনো জবাব নেই। হারুনের ব্যাপারটা বোঝা যাচ্ছে না, এমন কি ঘটনা ঘটল যে গায়ে আগুন জ্বালিয়ে দিতে হবে? কোনো মেয়ের সঙ্গে প্রেম ফ্রেম থাকলে চিত্ত তরল থাকে, হঠাৎ হঠাৎ উদ্ভট কিছু করতে ইচ্ছে করে। হারুনের এরকম কিছুও নেই, বিয়েও করেনি যে বেকার স্বামীকে নিয়ে স্ত্রী ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে শ্বশুরবাড়ির জ্ঞানী লোকজন। বেকারদের দলে হারুনের অবস্থা ভালো, সে তার নিজের বাড়িতে থাকে, তার আলাদা ঘর আছে। হারুনের বাবা রিটায়ার্ড এসপি, মাইডিয়ার টাইপ মানুষ। হারুনের কোনো বন্ধু বান্ধব বাড়িতে উপস্থিত হলে তিনি সরু চোখে তাকান না, বরং হাসি মুখে বলেন, এসো এসো, বলো কি খবর তোমাদের। ইয়াংম্যানদের দেখলেই শরীরে কেমন যেন ইয়াং ভাব চলে আসে। বৃদ্ধদের এই কারণেই সবচেয়ে বেশি সময় কাটানো উচিত তরুণদের সঙ্গে, সেটা কখনো হয়ে ওঠে না। তরুণরা বৃদ্ধ পছন্দ করেন না। বেকার তরুণদের মধ্যে হারুন হয়তোবা অতি অল্প কিছু ভাগ্যবানদের একজন, যার জন্মদিন পালন করা হয়। আত্মীয় স্বজনরা বাড়িতে গিজগিজ করতে থাকে, বাইরের বাবুর্চি এসে মোরগ পোলাও রান্না করে। হারুনের বাবা অত্যন্ত আনন্দিত ভঙ্গিতে ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘোরাঘুরি করেন। সুযোগ পেলেই ছোটবেলা হারুন কেমন ছিল, কি করত, খুবই আগ্রহের সঙ্গে গল্প করেন। হারুনকে নিয়ে আমি একটা ছড়া বানিয়েছিলাম, ছড়াটা বললেই খেপে যেত, কান্নাকাটি, ভাত খাওয়া টাইপ বন্ধ, এই অবস্থা, অথচ খুবই নির্দোষ ছড়া। হারুন, ঘাড় ধরে মারুন, চর থাপ্পড় কিলো ঘুষি, মার খেলে হারুন খুশি। প্রতি জন্মদিনে এই ছড়াটা আমি একবার করে বলি আর তার রিয়াকশন লক্ষ্য করি। ৮ বছর পর্যন্ত সে কাঁদত, ৮ থেকে ১২ বছর পর্যন্ত রেগে যেত, আমাকে মারতে আসতো। ১২ পর থেকে বিরক্ত হওয়া শুরু করেছে। এ ধরনের পারিবারিক অবস্থার একটি ছেলে হঠাৎ একদিন বলবে গায়ে আগুন জ্বালিয়ে দিব, তা হয় না। কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যাটা বোঝা যাচ্ছে না। মুহিবের উপর দায়িত্ব পড়েছে শো বিজনেসের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা। তারা যেন একবার এসে ১ মিনিটের জন্য হলেও হারুনকে দেখে যান, বিবৃতি দেন, আমরা পাশে আছি, হারুনের জন্য আমাদের সহানুভূতি আছে। মুহিবের হাতে বিশাল এক তালিকা ধরিয়ে দেয়া হয়েছে, সেখানে ফিল্মের লোক আছে, নাটকের লোক আছে, গানের শিল্পীরা আছে। এদের মধ্যে মুহিব চেনে মাত্র ৪ জনকে। নোরাকে চেনে, সে গায়িকা এবং তার যথেষ্টই নাম ডাক আছে। নোরাকে বুঝিয়ে বললে সে শুধু যে আসবে তা না, হারুনের পাশে সারাদিন বসে থাকতে বললে সারাদিন বসে থাকবে। নোরা যেহেতু গান করে, সে নিশ্চয়ই অন্য গানের শিল্পীদেরও চেনে, তার মাধ্যমে অন্যদের কাছে যাওয়া, পাখি দিয়ে পাখি শিকার। নাটকের লোকজনদের মধ্যে জাহিদ হাসানের এক ফুপাতো ভাইয়ের সঙ্গে পরিচয় আছে।
তাকে নিয়ে বাসায় যাওয়া যাবে। ভাগ্য ভালো হলে জাহিদ হাসানের স্ত্রী মৌ বাসায় থাকবেন। দুজনকেই বলা যাবে। মেয়েদের মন নরম টাইপ হয়। মৌ ভাবি হয়তোবা রাজি হয়ে যাবেন কিছুক্ষণের জন্য আসতে। নাটকের আরেকজন শিল্পীর বাসায় মুহিব একবার গেছে, শিলা আহমেদ। তাকে বললে সে অবশ্যই রাজি হবে। তবে মেয়েটা এখন নাটক ছেড়ে দিয়েছে। নাটক ছেড়ে দিলেও লোকজন তাকে চিনে। এখন নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাবার জন্যে লোকজন তার পেছনে লেগে থাকে না? সেখানে হঠাৎ একজনকে উপস্থিত হলে খুশিতেই রাজি হয়ে যাবার কথা। একটা গাড়ির ব্যবস্থা রাখতে হবে। কেউ রাজি হলো, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তাকে নিয়ে এলো। নোরাদের 3টা গাড়ি, 2জন ড্রাইভার। একটা গাড়ি কখনো ব্যবহারই করা হয় না। গাড়ি চাইলে নোরা কি দেবে? দেয়ার তো কথা। মুহিব নোরার বাড়ির দিকে রওনা হলো। 11টা বাজে। নোরাকে বাড়িতে পাওয়ার সম্ভাবনা 110 ভাগ। নোরা রাত 3টা, 3:30টার দিকে ঘুমোতে যায়। 11টার আগে সে ঘুম থেকেই ওঠে না। ইউনিভার্সিটি খোলা থাকলেও না। সকালে সব ক্লাস তার মিস হয়। এখন ইউনিভার্সিটি বন্ধ। 11টার আগে ঘুম থেকে উঠার তার প্রশ্নই আসে না। নোরার বাবা কি বাসায় আছেন? ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবিটা নিয়ে এলে হতো। ধোপাখানায় দিয়ে ইস্ত্রি করিয়ে রাখা উচিত ছিল। নোরা বাড়িতে আছে। ঘুম থেকে উঠেছে অনেক আগে। সাজসজ্জা দেখে মনে হচ্ছে এক্ষুনি বের হবে। মুহিব কিছু বলার আগেই নোরা বলল, তুমি হাতে সময় নিয়ে এসেছো তো? মুহিব বলল, হ্যাঁ। মিনিমাম 2 ঘন্টার জন্য তুমি কিন্তু আটকা পড়ে গেলে। তুমি খুবই ভুল সময়ে এসেছো। মুহিব কথার পিঠে সুন্দর কোনো কথা বলার চেষ্টা করল। কোনো কিছুই মনে আসছে না। এদিকে শফিকের কোনো তুলনা নেই। কথার পিঠে কথা শফিকের মতো সুন্দর করে কেউ বলতে পারে না। চা খাবে না কফি খাবে? চা। নোরা বলল, চা না, কফি খাও, কারণ আমার কফি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, কফি দাও। আমার ঘরে চলে এসো। ঘর খুবই এলোমেলো, তাতে নিশ্চয়ই তোমার সমস্যা হবে না। আমি মাঝে মাঝে ঘর খুব গুছিয়ে রাখি। মাঝে মাঝে ইচ্ছে করে ঘর এলোমেলো করে রাখি। তুমি এসেছো এলোমেলো সময়ে। মুহিব মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি এসেছো এলোমেলো সময়ে। কি সুন্দর কথা। এই কথার পিঠে যদি এর চেয়ে সুন্দর কোনো কথা বলা যেত। যখন মুহিব মোটামুটি ইন্টারেস্টিং একটা সেন্টেন্স মনে মনে গুছিয়ে এনেছে, তখনই নোরা বলল, তুমি কি কোনো কাজে এসেছো না সৌজন্য সাক্ষাৎ? কাজে এসেছি। তুমি কি বাংলাদেশের গায়ক গায়িকাদের চেনো? চিনব না কেন? অবশ্যই চিনি। তাদের সঙ্গে কি তোমার খাতির আছে? মানে তুমি কোনো কথা বললে কি তারা রাখবে? রাখবে না, কারণ আমি তাদের কাউকেই সহ্য করতে পারি না। ওরাও আমাকে সহ্য করতে পারে না। ওদের ধারণা আমি গান গাইতে পারি না, আমার গলায় সুর নেই। অকারণে আমাকে নিয়ে মাতামাতি হয়। আর আমার ধারণা ওরা কেউ ঠিকমতো গান গাইতে পারে না। ওদের গলায় সবই আছে, মমতা নেই। তোমার কি গায়ক গায়িকা দরকার? কোনো ফাংশনে গাইতে হবে? না, তা না। অল্প কথায় গুছিয়ে বলতে পারলে বলো। আমি তোমাকে আমার ঘরে বসিয়ে রেখে গোসলে ঢুকবো। আমার গোসল সারতে 1 ঘন্টা লাগে। এই 1 ঘন্টা পরে তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। 2 ঘন্টা শেষ, তুমি তোমার কাজে চলে যেতে পারবে। মুহিব হারুনের ব্যাপারটা বলল, একটু বাড়িয়েই বলল। যেমন হারুন নিজে 1 টিন কেরোসিন কিনে এনেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন মৃত্যুর প্রতীক্ষা করছে। নোরা বলল, তোমার ওই বন্ধু তো মানসিকভাবে অসুস্থ। গায়ক গায়িকা জোগাড় না করে বরং তাকে কোনো মানসিক ডাক্তার দেখাও। সবচেয়ে ভালো কি জানো? কোনো হিপনোটিস্টকে দিয়ে তাকে হিপনোটাইজ করে সাজেশন দেয়া। হিপনোটাইজ করাটা যদি আমি ভালো মতো শিখতে পারতাম তাহলে আমি নিজেই যেতাম। কিন্তু আমি অনেককে নিয়ে চেষ্টা করেছি, আমার সাকসেস রেট অনলি 20%। তুমি কি কাউকে হিপনোটাইজ হতে দেখেছো? না। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব বলেছিলাম না, হিপনোসিসের এক্সপেরিমেন্ট। তোমার আপত্তি নেই তো? না। রিল্যাক্সড হয়ে বসো, কোনো রকম টেনশন করবে না। টেনশন করার কিছু নেই। মুহিব রিল্যাক্সড হয়েই বসে আছে। সে যে ঘরে বসে আছে সেটা নোরার শোবার ঘর। নোরার খুবই ব্যক্তিগত একটা জায়গা। সে বসেছে হালকা সবুজ রঙের নিচু একটা সোফায়। সোফাটা নোরার বিছানার সঙ্গে লাগানো। বিছানার চাদর এবং সোফা মনে হয় একই কাপড় দিয়ে বানানো। ঘরে পর্দাগুলির রং সবুজ। ধবধবে সাদা মার্বেলের মেঝে, মাঝখানে গাঢ় লাল রঙের কার্পেট।
ঘরটায় রং ঝলমল করছে, অথচ কোনো রং চোখে লাগছে না। নোরা বাথরুমে ঢুকে গেছে। শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুম। মুহিব যেখানে বসে আছে সেখান থেকে বাথরুমের দরজা দেখা যায়। দরজার দিকে তাকিয়ে থাকতে মুহিবের লজ্জা লাগছে বলে সে অন্যদিকে তাকিয়ে আছে। শাওয়ার দিয়ে পানি ঝরার শব্দ কানে আসছে। সেই শব্দের সঙ্গে গলা মিলিয়ে মাঝে মাঝে নোরা ঝিনি 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 ঝিনির মতো সুর করছে। শুনতে এত অদ্ভুত লাগে। বাথরুমের ভেতর থেকে সে মাঝে মাঝে মুহিবের সঙ্গে কথা বলছে। কথাগুলি শোনাচ্ছে অদ্ভুত। মনে হচ্ছে অনেক দূর থেকে অন্য কেউ কথা বলছে। একা একা বোর্ড হচ্ছ? না, আমার ঘরে অনেক ম্যাগাজিন আছে, যে কোনো একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাও, সময় কেটে যাবে। দরকার নেই। সময় কাটাবার খুব ভালো বুদ্ধি কি জানো? না। সময় কাটাবার সবচেয়ে ভালো বুদ্ধি মানুষকে যে প্রাণীটা দিয়েছে তার নাম গরু, দ্য কাউ। জানো ব্যাপারটা? না। গরু কি করে? জাবর কাটে। সময় কাটাবার জন্য মানুষ এই কাজটা করতে পারে। কাজটা একটু অন্যভাবে করতে হবে। স্মৃতির জাবর কাটতে হবে। কোন একটা ইন্টারেস্টিং স্মৃতি নিয়ে জাবর কাটা। আমি কাজটা প্রায়ই করি। এখন আমি কি করছি অনুমান করতে পারো? না। বাথটা ভর্তি পানি। আমি গলা ডুবিয়ে পানিতে শুয়ে আছি। আমার হাতে একটা জ্বলন্ত সিগারেট। তুমি কি এখন নিয়মিত সিগারেট খাচ্ছ? তা খাচ্ছি। দিনে 1 প্যাকেটের বেশি শেষ হচ্ছে, তবে খুব শিগগিরই ছেড়ে দেব। আমি কোনো কিছুই বেশি দিন ধরে রাখতে পারি না। বেশিরভাগ মানুষের স্বভাব পুরনো জিনিস ধরে রাখা। মানুষ কিছুই ফেলতে পারে না। এই জন্যে মানুষকে বলা হয় দ্য কালেক্টর। আমি অনেকক্ষণ কথা বললাম, এখন কথা বন্ধ। আমি মেডিটেশনে যাচ্ছি। গোসল করতে আমার দেরি হয় এই কারণে। আমি আধ ঘন্টার মতো মেডিটেশন করি। পানিতে সবাসন হয়ে শুয়ে থাকি। মাথা থেকে সব চিন্তা ভাবনা দূর করে দেই। মুহিব ঝিম ধরে চেয়ারে বসে আছে। বাথরুম থেকে কোনো শব্দ আসছে না। মুহিবের ঘুমে চোখ জড়িয়ে আসছে। সোফাটাকে খুবই আরামদায়ক মনে হচ্ছে। মনে হচ্ছে এই সোফা তৈরি হয়েছে ঘুমোবার জন্যে। সে চেষ্টা করছে জেগে থাকার জন্যে, কিন্তু জেগে থাকতে পারছে না। চোখের পাতা ভারী। তার ঘুম ভাঙল চায়ের কাপে চামচের শব্দ শুনে। চোখ মেলে দেখে নোরা কার্পেটে বসে আছে, তার হাতে কফির কাপ। কফির পোড়া পোড়া গন্ধে ঘর ম ম করছে। নোরা বলল, তুমি কতক্ষণ ঘুমিয়েছ জানো? মুহিব বলল, না। আমি বাথরুম থেকে বের হয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। কাজেই তোমাকে আর জাগাইনি। তুমি 43 মিনিট ধরে ঘুমাচ্ছ। গভীর ঘুম। সরি। সরি কেন? সরি বলার মতো কোনো কাণ্ড তুমি করনি। তবে আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ। তোমার উপর আজ কোনো হিপনোসিস প্রক্রিয়া চালানো যাবে না। যে মানুষ গভীর ঘুম থেকে উঠেছে তাকে হিপনোটাইজ করা যাবে না। আর একদিন হাতে সময় নিয়ে চলে এসো। কবে আসবো? যে কোনো দিন, সন্ধ্যার পর এসো। আজ সন্ধ্যায় আসবো? আজ না, আজ আমি বাড়িতে থাকবো না। মুহিব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এইমাত্র গোসল করার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কি সুন্দর যে মেয়েটাকে লাগছে। হালকা গোলাপি রঙের একটা টাওয়েল দিয়ে নোরা মাথার চুল ঢেকে রেখেছে। টাওয়েলটাকে মনে হচ্ছে নোরার শরীরের অংশ। নোরা কফির কাপে চুমুক দিতে দিতে বলল, তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি আবারও ঘুমিয়ে পড়ছ। তোমার চোখ ছোট হয়ে আসছে। দয়া করে এখন বিদায় হও। গাড়ি নিয়ে যাও। তুমি যেখানে যেতে চাও গাড়ি তোমাকে নিয়ে যাবে। সত্যি সত্যি মুহিবের ঘুম পাচ্ছে। আর কোথাও যেতে ইচ্ছে করছে না। সোফাতে হেলান দিয়ে এই ঘরেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। মুহিব অনেক কষ্টে উঠে দাঁড়ালো। নোরা বলল, তোমার যে বন্ধু ডেথ উইশ করছে, আমি আজ দিনের মধ্যে কোনো এক সময় তাকে গিয়ে দেখে আসব। মুহিব বলল, আমি কি তোমার গাড়িটা আজ সারাদিন আমার সঙ্গে রাখতে পারি? পারো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মুহিব মুগ্ধ চোখে নোরার দিকে তাকিয়ে আছে। যে লাল কার্পেটের উপর নোরা বসে আছে, সে কার্পেটটাকেও মুহিবের এখন নোরার শরীরের অংশ বলে মনে হচ্ছে। এরকম হচ্ছে কেন?